হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে এই যে মার্বেলের থেকে একটু বড় অর্থাৎ মার্বেলের মতো যে আমগুলো হয়েছে সেগুলো আমকে কী কী খাদ্য বা কী কী ট্রিটমেন্ট করলে এই আমগুলো একটুও ঝরবে না এবং ভবিষ্যতে আমরা ভালো ফসল পাবো সে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তবে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এবং আমি উৎসাহিত হব নতুন ভিডিও তৈরি করতে। বন্ধুরা, এখন আসি, এই দেখেন এই সময় অর্থাৎ যে গাছের গুটিগুলো দেখেন মার্বেল বা তার থেকে একটু বড় হয়ে গেছে। এই সময় কিছু 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 আম ঝরে যায়, ছাদ বাগান বলেন মাঠ বাগান বলেন সব জায়গায়। বন্ধুরা, এই আমগুলো ধরে রাখাইলে আমাদের আসল উদ্দেশ্য, কিন্তু এই সময় কয়েকটা বিশেষ পরিচর্যা করতে হয়। বিশেষ করে যারা ছাদ বাগানে আমরা আছি তারা এই ছাদ বাগানের যে হাফ ড্রাম বলেন বা যতটুকু ড্রামে বা বড় পাত্রে এই আম গাছ লাগান না, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে গোড়ায় যেন জলের পরিমাণটা ঠিক থাকে, অর্থাৎ অতিরিক্ত না হয় এবং যাতে কমও না হয়। বন্ধুরা, এভাবে আমরা কি করে ঠিক পারবো যে অর্থাৎ টবে বা ড্রামে যে জল দিচ্ছি সেটা বেশি হয়ে যাচ্ছে কি না? আমাদের খেয়াল করতে হবে যে ড্রামে বা টবে যে জল আমরা দেই সেখানে যদি জল দেওয়ার পরে 10 মিনিটের ভিতরেই আমাদের এই ড্রামের জলটুকানি শুষে নেছে গাছে বা ড্রামের মাটিতে, তখন বুঝতে হবে এটা ঠিক আছে। কিন্তু যদি 10 মিনিট হয়ে যাওয়ার পরেও আমাদের জল থেকে যায়, বুঝতে হবে আমাদের অতিরিক্ত জল দেওয়া হয়ে গেছে, তখন আমাদের হিসাব করে জল দিতে হবে। বন্ধুরা, এবার আসি পরিচর্যার ক্ষেত্রে। এই সময় আমের গুটিতে কয়েকটা বিশেষ সমস্যার সৃষ্টি হয়, সেটি হলো খাদ্য অভাব বা যে ক্ষেত্রে বোরন এবং জিঙ্কের অভাব বা ক্যালসিয়াম ফসফরাসের অভাব, সেগুলো অবশ্যই আমাদের মেটাতে হবে। স্প্রে করে এই সময় গাছের গোড়ায় অর্থাৎ নাইট্রোজেন সমৃদ্ধ খাবার না দেওয়াও ভালো, কারণ নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিলে গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কিছুদিন বড় হলে তখন এই গাছটিতে বা গাছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেওয়া সম্ভব হবে, বিশেষ করে ভার্মি কম্পোস্ট সহ অন্যান্য যে সমস্ত কম্পোস্ট সার আছে। বন্ধুরা, এই সময় গাছে অবশ্যই আমাদের বোরন এবং জিঙ্ক স্প্রে করতে হবে। তাছাড়া এই সময় আরেকটা দিক খেয়াল অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড, এগুলো অবশ্যই খেয়াল করতে হবে। এই সময় বোরনের অভাব হলে গাছটিতে অর্থাৎ আমে বিভিন্ন ধরনের স্পট পড়ে, প্লাস আপনার আম এগুলো ঝরে যেতেও পারে অনেক সময়, সেক্ষেত্রে বোরন অবশ্যই দিতে হবে। আর জিঙ্কও এই সময় স্প্রে করতে হবে, তাহলে অনুখাদ্যটি আমরা অভাব পূরণ করতে পারবো। বন্ধুরা, সেক্ষেত্রে জিঙ্কের ব্যবহার আছে এবং ব্রণেরও ব্যবহার আছে। ব্রণ অবশ্যই আমাদের জানি এবং বুঝে 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে, এবং জিঙ্কও 1 থেকে 2 লিটার প্রতি লিটার জলে মিশিয়ে একসাথে আমরা স্প্রে করতে পারি, এবং এটি মাসে কমপক্ষে যদি 2 বার স্প্রে করি তাহলে যথেষ্ট আমাদের জন্য। বন্ধুরা, এই সময় আমাদের গাছে যথেষ্ট পরিমাণ বা বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করতে হবে। আর যেহেতু বিভিন্ন ধরনের পোকা, জাপ পোকা সহ বিভিন্ন ধরনের পোকায় আক্রমণ হয়, ফল ছিদ্রকারী পোকা সহ বিভিন্ন ধরনের পোকায় আক্রমণ করতে পারে, যার ফলে আমাদের আমগুলো ঝরে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের এই সময় পেস্টিসাইডও ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই সময় ইমিডাক্লোরোপিড গ্রুপের পেস্টিসাইড আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ প্রতি লিটার জলে 0.5 অর্থাৎ 1/2 মিলিগ্রাম করে স্প্রে করতে হবে। আর অ্যানথ্রাক্স রোগ সহ অর্থাৎ ছত্রাকের আক্রমণের কারণে অ্যামিস্টার টপ এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এই ছত্রাকনাশকের সাথে এই পেস্টিসাইড অর্থাৎ কীটনাশক ব্যবহার করে আমরা সুন্দরভাবে এই আমগুলোকে বড় করতে পারি। তবে ছত্রাকনাশক 7 থেকে 10 দিনের অর্থাৎ 15 দিনের মাথায় ব্যবহার করলে হবে, কিন্তু এই পেস্টিসাইড অর্থাৎ কীটনাশক 20 থেকে 21 দিনের মাথায় মাথায় স্প্রে করতে, অর্থাৎ পাখার আগ পর্যন্ত। বন্ধুরা, এভাবে যদি আমরা সঠিক নিয়মে এই ঔষধগুলো ব্যবহার করতে পারি এবং গাছের খাদ্যর দিকে খেয়াল রাখতে পারি, তাহলে আমরা অবশ্যই আমের ভালো ফলাফল অবশ্যই পাবো। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।